রনু তখনও জেগে, ওর ঘরের আলোটা এখনো নেভেনি। আজ সৌমিলি বেশ রাত করে বাড়ি ফিরেছে। ঘরের সামনেই ওর অফিস কলিগ সবুজ মিত্র গাড়ি করে নামিয়ে দিয়ে গেছে সৌমিলিকে। রনু স্ত্রীর সব কাণ্ড দেখেও কিচ্ছু বলে না। আজ সৌমিলি বাড়ি ফেরার সময় বেশ একটু নেশাও করেছিল। অফিস থেকে ফিরে এসে বউয়ের জন্য অপেক্ষায় বসেছিল রণজয় ওরফে রনু, একসাথে খাবে বলে। সুচন্দ্রা বলেছিল ছেলেকে, আয় আমাদের সাথে খেয়ে নে। রনু মাকে মানা করে বলেছিল, না মা, মিলি আসুক, তারপর একসাথে খাবো। সৌমিলি টলতে টলতে বাড়ি ফিরে আর খাবার টেবিলে খেতে বসেনি। দামি রেস্টুরেন্টে সবুজের সাথে খানাপিনা করে সোজা বিছানায় ধপাস হয়েছে। সৌমিলি ঘুমিয়ে গেলেও রনু ঘর থেকে বেরিয়ে আসেনি এতক্ষণ। সুচন্দ্রা লিভিং রুমে এখনো বসে আছে ছেলের জন্য। বিছানায় শুয়েও ঘুম আসছিল না কিছুতেই। বাধ্য হয়ে উঠে এসে বসে আছে বসার ঘরে। ঠিক এমন সময় রনুর ঘরের আলোটা নিভে গেল। রনু বেরিয়ে এলো ঘর থেকে। মাকে দেখে জিজ্ঞেস করল, এ কি মা, তুমি এখনো বসে যে, এখনো ঘুমোওনি কেন? একটা দীর্ঘশ্বাস ছেড়ে সুচন্দ্রা ছেলেকে উত্তর দিল, কি করে ঘুম আসে বল? তোর চোখেই কি ঘুম আছে? তোর চোখে ঘুম না থাকলে আমার চোখে ঘুম আসে কি করে বল? আর রাতের খাবারটাও তো খাসনি এখনো। আয় খেতে আয়, আমি খেতে দিচ্ছি তোকে। রনু আনমনা হয়ে বলল, না মা থাক, আমার আর খেতে ইচ্ছে করছে না এখন। ছেলের বিমর্ষ মুখটা আর দেখতে পারে না সুচন্দ্রা। রেগে গিয়ে বলে, কাল সকালেই সৌমিলির সাথে কথা বলবো আমি। এভাবে কিছুতেই চলতে পারে না। বিবাহিত হয়ে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে থাকবে, এ অনুচিত কাজ, একদম বরদাস্ত করব না। আমার ছেলের মন বলে কি কিছুই নেই? সৌমিলি ভেবেছে কি মানুষের মন নিয়ে এভাবে খেলা করে যাবে আর কেউ কিচ্ছু বলবে না ওকে? সুচন্দ্রার কথায় তীর্যক চাহনি দেয় রণজয়। মায়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ হেসে বলে ওঠে, তুমি বলবে এসব কথা মিলিকে? সুচন্দ্রা বলল, আলবাত বলবো, এরকম করে জীবন চলে নাকি? রণ হো হো করে হেসে উঠল। সুচন্দ্রা অবাক হয়ে ছেলের দিকে তাকাতেই রণ বলল, তোমার লজ্জা করবে না মা মিলিকে এ কথাগুলো বলতে? তোমার মনে কি হয় না তোমার কর্মফলের জন্যই আজকের এই দিন দেখতে হচ্ছে আমায়? সুচন্দ্রা ছেলের কথায় চমকে উঠল। রণ বলল, মনে পড়ে মা অনু আন্টির কথা? কি করে একটু একটু করে তার ঘর ভেঙেছ তুমি, নিজের জীবনের বানানো সব দুঃখের গল্প দিয়ে বশ করে রাখতে প্লাবন আঙ্কেলকে। মনে পড়ে সেসব কথা? তুমি কি ভেবেছিলে মা? তোমার রণ বড্ড ছোট, কিচ্ছু বুঝবে না। আমি সব জানি, সবটুকু জানি। নিজের ইচ্ছেতে বাবাকে ছেড়ে এসেছিলে আর প্লাবন আঙ্কেলের কাছে অন্য গল্প দিয়েছিলে। নিজেকে শেষ করে দেবার, নষ্ট করে দেবার ব্ল্যাকমেল করে প্লাবন আঙ্কেলকে আটকে রাখতে নিজের কাছে, প্লাবন আঙ্কেলকে উত্ত্যক্ত করতে, উত্তেজনামূলক কথা বলতে, মেসেজ করতে। আমি কিন্তু প্লাবন আঙ্কেলকে তোমার কথার বিপরীতে কোনো অসংলগ্ন কথা মেসেজ করতে দেখিনি কখনো। তোমাকে বহুবার অনু আন্টি ফোনে মেসেজে অনুনয় বিনয় করেছে ওদের জীবন থেকে সরে যেতে। গিয়েছিলে কি সরে? সরনি তো, বরং নির্লজ্জের মতো প্লাবন আঙ্কেলকে দাদা আর অনু আন্টিকে বৌদি বলে ডাকতে। লজ্জা করতো না তোমার? শুধুমাত্র একটা পুরুষ সঙ্গ পাওয়ার জন্য একজন স্ত্রীর ঘর ভাঙতে বসেছিলে তুমি। অনু আন্টির চোখের জল সবটা বৃথা হবে ভেবেছ? রাই হতে চেয়েছিলে তুমি, তাই না? তুমি কি ভেবেছিলে বিনা কারণে অনু আন্টি কেঁদে যাবে আর তুমি মজা লুটে যাবে? এত সহজ নাকি সবকিছু? প্রকৃতিও বদলা নেয় মা। প্লাবন আঙ্কেলকে অনু আন্টি কতটা ভালোবাসতো আমি দেখেছি। তুমি কিন্তু আমার বাবাকে সেরকম ভাবে কোনোদিনই ভালোবাসোনি। বাবার যখন আবার পয়সা হলো, বাবা আবার এই বিশাল বাড়িটা বানালো, তখন আবার সুরসুর করে বাবার কাছে ফিরে এলে। প্লাবন আঙ্কেলের প্রতি তোমার উথলে পড়া প্রেম এক নিমেষে হারিয়ে গেল। কি পেলে মাঝখানের এই 4-5 বছর একজনের ঘর ভেঙে? তোমার কোন বাড়াভাতে অনু আন্টি ছাই দিয়েছিল যে তার মনের মধ্যে এত কষ্টের ঢেউ তুলেছিলে তুমি? অনু আন্টির চোখের জল বৃথা যাবে না মা। সে চোখের জল আগুন হয়ে সময় ছাইয়ে চাপা পড়েছিল। আজ সেই ছাই চাপা আগুন আমার জীবনকে ধিকি ধিকি করে পুড়িয়ে যাচ্ছে।
এ জ্বলন শুধু আমার একার নয় মা, এ জ্বলন তোমারও। অনু আন্টির কষ্ট তো বোঝনি কখনো, আমার মনের কষ্টটাকে কি বুঝতে পারছো তুমি? ভালোবাসার মানুষ যদি জীবন থেকে হারিয়ে যেতে বসে, তাহলে সে কষ্টের বোধ কি তোমার আছে মা? তুমি বুঝবে না মা, কারণ তুমি শুধু নিতে জানো, দিতে জানো না কিছুই। ভালোবাসায় মানুষ শুধু নেয় না, উজাড় করেও দেয়। তাই আমিও দেব, উজাড় করে ভালোবাসা দিয়ে যাব মিলিকে। যদি আমার ভালোবাসায় অনু আন্টির চোখের জলের আগুনের তাপ একটু কমে, যদি ভগবান আমার পুণ্যে তোমায় ক্ষমা করেন, তাহলে আবার মিলিকে নিয়ে ভালোবাসার সংসার করতে পারবো আমি। তুমি যাও, শুয়ে পড়ো। অদৃষ্টের অভিশাপ খণ্ড হতে এখনো অনেক রাত বাকি আছে মা, সে রাতগুলো আমাকে এইভাবে জেগেই কাটাতে হবে। রণ কথাগুলো শেষ করে আবার নিজের ঘরে ফিরে যায়, নিঃশব্দে গুমড়ে মরবে বলে। সুচন্দ্রা বসার ঘরে লাইটটা নিভিয়ে দিয়ে বিছানায় এসে গা দেয়। আজ তার দু চোখ ভর্তি জল। জীবনে এরকম জ্বর সে কোনো দিনও খায়নি কারোর কাছ থেকে। যৌবনে নিজের শরীর ও সৌন্দর্যের প্রতি বড় অহংকার ছিল সুচন্দ্রার। সেই অহংকারের জোরেই প্লাবনদাকে নিজের সাথে জড়িয়ে ফেলা। অফিসে শুনেছিল প্লাবনদা আর ওর বউ অনুদীপার সম্পর্কের রসায়ন নাকি যথেষ্ট ঈর্ষাকাতর। বউকে এতটাই ভালোবাসে প্লাবন। বন্ধু মিতার সাথে চ্যালেঞ্জ করেছিল, ছলে বলে কৌশলে বশ করবে প্লাবনদাকে। করেও ছিল তাই। তার রূপের কাছে অনেক পরে হলেও নদী স্বীকার করেছিল প্লাবন। প্লাবনের স্ট্যাটাসটা মুগ্ধ করত সুচন্দ্রাকে। চেষ্টাও করেছিল স্বামী রাজীবের জীবন থেকে বেরিয়ে এসে প্লাবনের সাথে ঘর বাঁধার। কিন্তু প্লাবনদার যতই সুচন্দ্রার প্রেমে আটকে থাকুক না কেন, অনুদীপার গাঁট ছড়ার জোর ছিল প্রচণ্ড। সেই গিট খুলে বেরিয়ে আসতে পারেনি প্লাবন। একসময় সে নিঃশব্দে সরে যেতে শুরু করলো সুচন্দ্রার জীবন থেকে। মিতা বলেছিল, তুই হেরে যাবি সুচন্দ্রা অনুবৌদির ভালোবাসার কাছে। প্লাবনদার প্রতি অনুবৌদির ভালোবাসা এত ঠুনকো নয় যে তোর মতো রাস্তা চলতে একটা সস্তা মেয়ের কাছে হেরে যাবে অনুবৌদি। কি পেলি তুই এই মারণ খেলা খেলে? আজ হয়তো ভাবছিস পার পেয়ে যাবি, কিন্তু অনুবৌদির চোখের জল বৃথা যাবে না। সময় চাকায় একদিন এই চোখের জল আগুন হয়ে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। অনুবৌদির অভিশাপ থেকে তোর মুক্তি নেই, মনে রাখিস কথাটা। সেদিন রূপ আর যৌবনের দাপটে মিতার কথাগুলোকে খুব ঠুনকো আর হাস্যকর মনে হলেও আজ তার গভীরতা বুঝতে পারছে সুচন্দ্রা। ঈশ্বর তাকে কি ভয়ঙ্কর শাস্তি দিয়ে যাচ্ছেন তার ছেলের মনে দুঃখের আগুন জ্বালিয়ে। এই আগুন যে অনুদীপার চোখের জলে তৈরি হওয়া সেই ছাইচাপা আগুন, যা আজ সৌমিলির রূপ নিয়ে সুচন্দ্রার জীবনকেও একটু একটু করে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। জানা নেই এই আগুনের শেষ কোথায়। এই আগুন তো ছাইচাপা, এর বিস্তৃতিও বোঝা দুষ্কর।